হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। অনেক দিন পর আজকে আবার এলাম। বিশেষ ব্যস্ততার কারণে ক্লাস আর কন্ডাক্ট করে উঠতে পারিনি। তো এখন আমরা আবার একটা নতুন ক্লাস শুরু করেছি, ইংলিশ পেডাগজি। তো সেই ইংলিশ পেডাগজির আজকে আমাদের প্রথম ক্লাস। যেভাবে ওয়েস্ট বেঙ্গল টেটের সিলেবাস আছে কিংবা সেন্ট্রাল টেটের সিলেবাস আছে, সেভাবেই আমরা বুলেট অনুযায়ী একটার পর একটা ক্লাস করতে থাকব, ইংলিশ পেডাগজির ক্লাস। প্রথমে আমরা থিওরিটিক্যাল ক্লাসগুলো করব। থিওরিটির ক্লাসের সঙ্গে সঙ্গে 2-4টে করে এমসিকিউ আমরা প্র্যাকটিস করব এবং থিওরির ক্লাস শেষ হলে আবার আমরা পুনরায় এমসিকিউ প্র্যাকটিস সিরিজে চলে যাব। কেমন? চলো তাহলে আমরা আজকে ইংলিশ পেডাগজির সিলেবাসের যে ফার্স্ট বুলেট আছে তোমরা দেখবে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি, ধীরে ধীরে জয়েন হতে থাকুক। আজকে আমি তোমাদের ইংলিশ পেডাগজির ক্লাস শুরু করছি। কেমন? যদি আওয়াজ কেটে যায় অবশ্যই আনমিউট করে আমাকে ইনফর্ম করবে, কারণ আমি পুরো স্ক্রিনটা এবারে ফুল স্ক্রিন করে দিয়েছি, আমি বুঝতে পারবো না। ঠিক আছে? ইংলিশ পেডাগজির ক্লাস করব আমরা। ঠিক আছে? দেখো, সিলেবাসটা যদি তোমরা দেখো, গতদিন সিলেবাস আলোচনা করতে করতে নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা হয়ে গেছিলো, ডিসকানেক্ট হয়ে গেছিলো। তারপরে তো তোমরা সবাই লেফট করে গেছিলে, একজন মাত্র ছিল। যাই হোক, তো আজকেও যদি ডিস্টার্ব করে বলবে। কেমন? ইংলিশ সিলেবাসের ল্যাঙ্গুয়েজ 2 যেটা, ওখানে দেখবে ফার্স্ট বুলেটেই দেওয়া আছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। একটাকে বলা হচ্ছে লার্নিং মানে শিখন, আর অ্যাকুইজিশন মানে বলা হচ্ছে আত্মীকরণ বা অর্জন বা অধিগ্রহণ, এরকম বলা হচ্ছে। বিভিন্ন এক্সপার্ট বিভিন্নভাবে এটা বলে থাকেন। ঠিক আছে? তাহলে মূলত আমাদের জানতে হবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ঠিক আছে? হাতের কাছে অবশ্যই খাতা পেন রাখবে, টার্মগুলো লিখে নেবে। এই টার্মগুলোই তোমাদের বাংলা পেডাগজিতেও কাজে দিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের পেডাগজি সেম। ঠিক আছে? সামান্য একটু 19-20 জাস্ট, আর কিচ্ছু না। যদি ইংলিশ পেডাগজি ভালো করে বুঝতে পারো, বাংলা পেডাগজি বুঝতে পারবে। বাংলা পেডাগজি যদি ভালো করে বুঝতে পারো, ইংলিশ পেডাগজি বুঝতে পারবে। ক্লিয়ার? আমরা লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এবারে আমরা যে আলোচনাটা করব, আমরা কিন্তু ইংলিশ টার্মগুলো পুরো ইংলিশ পেডাগজিতে ইংলিশেই, প্রেজেন্টেশনটা ইংলিশে হবে। আমি তোমাদেরকে লাইন বাই লাইন বলে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট বিষয় বলে দেবো, তার অর্থও বলে দেবো, মানে মিনিং, আর তার সঙ্গে সঙ্গে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে তোমরা নোট ডাউন করবে। দেখো, এটা একটা একেবারে সিম্পল কথা। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন আর 2 কি কনসেপ্টস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, সাইকোলজি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে? অর্থাৎ আমাদের শিখনের ক্ষেত্রে কি হয়, একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এ দুটোই আমাদের এডুকেশন, সাইকোলজি এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ধরো, এই যে সেন্টেন্সটা, এখান থেকে একটা হয়তো লোক ঠকানো প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে? যে লার্নিং অ্যাকুইজিশন 2 কি কনসেপ্টস, এই যে দুটো কি কনসেপ্ট, সেটা কোথায় কোথায় হয়। ঠিক আছে? হয়তো সবাই ভুল করে আসবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রেই শুধু হয়, তা নয়। এডুকেশন, সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এইভাবে আমরা বলতে পারি বা বলবো। কেমন? অ্যাকচুয়ালি এখানে বলা আছে, দেখো, হোয়াইল দে আর অফেন ইউজড ইন্টারচেঞ্জেবলি, দে রেফার্স টু ডিফারেন্ট প্রসেসেস। অর্থাৎ অ্যাকচুয়ালি ওরা যখন এগুলোকে, মানে ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করে, আমি সাধারণভাবেই বলছি, ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করে তারা, বা আমরা যখন শিখছি, শেখার পরে কি হচ্ছে, শেখা মানে কি, আমাদের ইনপুট হলো, তার মধ্যে আমাদের নিজের ভেতরে একটা প্রসেস হয়, ইনপুট প্রসেস হয়। তারপরে যখন আমরা ব্যক্ত করছি তখন সেটা হচ্ছে আউটপুট। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়, বিভিন্ন প্রসেস আছে ল্যাঙ্গুয়েজ, সেটা অর্জন করা হোক কিংবা আত্মীকরণ করা হোক বা শিখন হোক, যাই হোক না কেন, তার বিভিন্ন প্রসেসের কথা এখানে বলা হয়েছে। এবারে সরাসরি আমরা চলে আসি ডেফিনেশনে, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করব। দেখো, বলা হচ্ছে লার্নিং ইজ এ কনসাস ইন্টেনশনাল প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ অর স্কিলস থ্রু স্টাডি, ইনস্ট্রাকশন অর এক্সপেরিয়েন্স। অর্থাৎ বলা হচ্ছে যে শিখন, লার্নিং এর এখানে বাংলাটা হবে শিখন। শিখনটা আমরা সচেতনভাবে,
উদ্দেশ্যপূর্ণভাবে, কনসাস মানে সচেতনভাবে, ইন্টেনশনাল প্রসেস অফ অ্যাকোয়ারিং মানে সচেতনভাবে, মানে সচেতন প্রক্রিয়া একটা, যেটা কিনা আমরা জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য পাঠের মাধ্যমে বা পঠনের মাধ্যমে বা ইনস্ট্রাকশন কিংবা কোনো অভিজ্ঞতার মাধ্যমে, ইনস্ট্রাকশন মানে এখানে নির্দেশনা, ইনস্ট্রাকশন মানে আমি কাউকে কিছু ইনস্ট্রাকশন দিলাম সেটা নয়, এখানে ইনস্ট্রাকশন বলতে টিচিং লার্নিং প্রসেসকে বলা হচ্ছে। এটা মাথায় রাখবে সবসময় যে এডুকেশনে পেডাগজি বলো কিংবা এডুকেশন সাবজেক্ট হিসেবে যাই বলো না কেন, ওখানে ইনস্ট্রাকশন মানে টিচিং লার্নিং প্রসেস, নির্দেশদান প্রক্রিয়া বা শিক্ষণ প্রক্রিয়াও আমরা এটাকে বলতে পারি, তার সাবস্টিটিউট হিসেবে ইনস্ট্রাকশন কথাটা ব্যবহৃত হয়। ঠিক আছে। It often involves explicit teaching and active participation and typically occurs in a formal educational environment. এখানে এই যে ফর্মাল এডুকেশনাল এনভায়রনমেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন, এই যে টার্মগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টার্ম। কারণ কি না, লার্নিংয়ের ক্ষেত্রে অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং প্রথাগত শিক্ষা পদ্ধতির যে পরিবেশ, সেই পরিবেশে থেকে কিন্তু শিখন করতে হয়। ঠিক আছে। যদি বুঝতে অসুবিধে থাকে অবশ্যই আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করবে, আর একটা স্লাইড শেষ হলে আমি জিজ্ঞাসা করব যে কোনো বুঝতে অসুবিধে আছে কিনা, তারপরে স্লাইডে আমি যাব। ঠিক আছে। তো এই হচ্ছে ডেফিনেশন হিসেবে আমরা এটাও বলতে পারি। আবার আমরা বলতে পারি যে লার্নিং ইজ আ ডেলিভারেট এফোর্ট টু গেইন নলেজ অর স্কিল অফেন থ্রু ফর্মাল এডুকেশন। একই কথা একটু ঘুরিয়ে বলা আছে। কেন ঘুরিয়ে বলা আছে না, তোমাদের ইংলিশ পেডাগজির যে কোশ্চেনটা হবে সেটা কিন্তু পুরো ইংলিশেই থাকবে, তাই আমার মনে হয় বাক্যগুলো ঘুরিয়ে ফিরিয়েই আমরা একটু যদি জেনে রাখি তাহলে তখন মানে পরীক্ষার সময় সেটা বুঝতে সুবিধে হবে এবং সহজে ধরে নিতে পারবে। ঠিক আছে। ডেলিভারেট এফোর্ট দিতে হবে, মানে একটা এখানে এফোর্টটা হবে কিরকম না, একেবারে নিজেকে পুরো একবারে শেখাতে কি ইনক্লুড করে দিতে হবে। ঠিক আছে। কিসের জন্য? নলেজ এবং স্কিল অর্জনের জন্য। এখানেও বলা হচ্ছে থ্রু ফর্মাল এডুকেশন। ঠিক আছে। এবারে বলো এই স্লাইডে বোঝার কিছু অসুবিধে? হ্যাঁ অথবা নাতে অ্যান্সার করবে, তারপরে আমি নেক্সট স্লাইডে বেরিয়ে যাচ্ছি। না স্যার, ক্লিয়ার। নেক্সট কি টার্মগুলো তোমরা কিন্তু লিখে রেখে দেবে। ঠিক আছে, যদিও আমি আবার পরে বলে দেবো। এবারে আমরা একটা এমনি সিম্পল ধারণা, আমরা তো ডেফিনেশন দেখলাম। আগে কি হয়, জেনারেলি আগে কনসেপ্ট প্রদান করা হয়, তারপরে সেখান থেকে আমরা একটা ডেফিনেশনে আসি। ঠিক আছে। কিন্তু আমি এখানে কি করেছি, ডেফিনেশনটা আগে দিয়ে দিয়েছি, সংজ্ঞাটা আগে দিয়ে দিয়েছি। কারণ কি, সংজ্ঞাটার ভিত্তিতে এবারে আমরা ধারণাটা করছি। কিরকম দেখ, লার্নিং রিকোয়ার্স মেন্টাল এফোর্ট অ্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ মানসিক এফোর্টের অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে সক্রিয় এফোর্ট, মানে কি বলবো অ্যাকচুয়াল বাংলাটা আমি করতে পারছি না এই মুহূর্তে, মানে এফোর্ট দেওয়া, আমরা বলি না এফোর্ট দেওয়া, তো সেই বিষয়টাই আসছে। অ্যাকচুয়াল বাংলাটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আর অ্যাওয়ারনেস, সচেতনতা। তাহলে শিখনের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক সক্রিয়তা আমরা যদি এইভাবে যদি বলি, মেন্টাল এফোর্ট, এবং তার সঙ্গে সঙ্গে সচেতনতার প্রয়োজন আছে। তারপরে দেখো বলা আছে ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই মোটিভেশন, এনভায়রনমেন্ট, ফিডব্যাক অ্যান্ড রিপিটেশন। অর্থাৎ যখন আমরা শিখবো, কোনো কিছু শিখবো, আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথা বলছি, ভাষা শিখনের কথা বলছি, তাহলে সেখানে আমাদের মোটিভেশন মানে প্রেরণা থাকতে হবে, একটা যথাযথ পরিবেশ থাকতে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট, যেটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট থাকতে হবে। সেখানে ফিডব্যাক থাকবে, যখন শিক্ষার্থীরা শিখবে তখন কি হবে, সে সঠিকভাবে শিখতে পারছে কিনা। সাপোজ একটা শিক্ষার্থীর সঙ্গে কোনো একটা কথোপকথন করা হচ্ছে কোনো বিষয় নিয়ে, তার সেখানে শব্দচয়ন ঠিক আছে কিনা, তার সেখানে বাক্য গঠন ঠিক আছে কিনা, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাডিকুয়েট আমরা যদি বলি, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, তাহলে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেবো এবং পর্যাপ্ত ফিডব্যাক দিতে হবে, অ্যাডিকুয়েট ফিডব্যাক দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যে জায়গাটাতে মিস্টেক হচ্ছে, ভুল থেকে যাচ্ছে বা ভুল হচ্ছে বারে বারে শিক্ষার্থীর দ্বারা, সেখানে কিন্তু রিপিটেশনের প্রয়োজন, অর্থাৎ অনুশীলন। এখানে রিপিটেশন মানে বারবার পুনরাবৃত্তি করা। ঠিক আছে। তারপরে দেখো এটা বলেছে ইট অফেন ইনভলভস রুলস, থিওরিজ অ্যান্ড স্ট্রাকচার্ড ইনপুট, অর্থাৎ শিখনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়মরীতি থাকবে শেখার জন্য,
একটা নির্দিষ্ট তত্ত্বকে অবলম্বন করে শিখবে, থিওরিকে, এবং স্ট্রাকচার্ড ইনপুট হবে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে কি বললাম, আমরা যখন শিখছি, কোনো কিছু দেখছি, শুনছি, জানছি, তখন আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করছি, প্রথমে ইনপুট হয়। তাহলে সেই যে ইনপুট, সেটা স্ট্রাকচার্ড ওয়েতে হবে, মানে সাজানো গোছানো হবে। ঠিক আছে? সাধারণত এর একটা যদি সাধারণ উদাহরণ দিই, এরকম দেওয়া যেতে পারে, ইংলিশ গ্রামার ক্লাসে আমরা গেলাম। ঠিক, ইংলিশ যখন আমরা বলতে যাই, গ্রামার ক্লাসে আমাদের টেন্সটা ভালো করে জেনে নিতে হয়। যখন আমি বলবো যে আমি খাই, আই ইট, আমি খাচ্ছি বা খাইতেছি, আই অ্যাম ইটিং, আমি খেয়েছি, আই হ্যাভ ইট এট, আই হ্যাভ এট। ঠিক আছে? তো এইভাবে আমাদের কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে শিখতে হয়, যেটা শিখন। আর শিখনটা জেনারেলি হয় তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ব্যতীত বাকিগুলো। তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? তোমার মাতৃভাষা। ঠিক, ওইটা ছাড়া বাকি যা কিছু ল্যাঙ্গুয়েজ তুমি শেখো না কেন, আমরা এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যেহেতু আলোচনা করছি, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখবো, এইভাবে স্ট্রাকচার্ড ওয়েতে শিখবো। অর্থাৎ স্ট্রাকচার ইনপুটটা আমাদের প্রয়োজন আছে বা শিক্ষার্থীর প্রয়োজন আছে। এবারে এই কি ক্যারেক্টারিস্টিক্স, শুধু ক্যারেক্টারিস্টিক্স না, টার্মটা ইউজ করছি কি ক্যারেক্টারিস্টিক্স, মানে শুধুমাত্র একটা শব্দ কিংবা দু এক শব্দ বন্ধ বা যেটাকে বলা হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্রেজ, ছোট বাক্যাংশের টাইপের ব্যবহার করব, এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে। কি কি একটু দেখে নিই। কনসাস অ্যান্ড ইন্টেনশনাল প্রসেসটা আমি আর লিখিনি। লার্নিংটা হচ্ছে কনসাস এবং ইন্টেনশনাল, উদ্দেশ্যপূর্ণভাবে এবং সচেতনভাবে শিখন করতে হয়। ইট অকার্স ইন ফর্মাল সেটিং, সেই কথাটাই ঘুরে এলো। এবারে ফর্মাল সেটিংটা কি? একটা প্রথাগত পদ্ধতিতে আমরা শিখবো। সেটা কোথায় শিখি আমরা প্রথাগত পদ্ধতিতে? সেটা স্কুলে শিখি কিংবা কোনো ট্রেনিং প্রোগ্রাম। ধরো ইংলিশ স্পোকেন ল্যাঙ্গুয়েজে স্পিকিং পাওয়ার বাড়ানোর জন্য কেউ অ্যাডমিশন নিয়েছে, তাহলে সেখানে কি করতে হবে? ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন যেনারা এক্সপার্ট থাকেন। তাহলে ফর্মাল সেটিং মানে একটা নির্দিষ্ট নিয়ম রীতিকে অনুসরণ করে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে ওই যে সেটিংটা, ওটাকে বলা হচ্ছে ফর্মাল সেটিং, সেখানেই শিখনটা হয়। এবারে বলা হচ্ছে এটা কি কি বিষয়কে ইনভলভ করে না, ইনস্ট্রাকশন অর গাইডেড প্র্যাকটিস। তাহলে এখানে কিভাবে প্র্যাকটিস করা হবে, আবারও যদি বলি স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে, তাহলে সেখানে কি হয়? প্র্যাকটিস হয় প্রচুর পরিমাণে, এবং সেখানে একটা নির্দেশনার প্রক্রিয়া থাকে। যিনি এক্সপার্ট হন তিনি একটা ইনস্ট্রাকশন দেয় এবং সেই অনুযায়ী অনুশীলনটা সঠিকভাবে চলে। টেক্স টাইম অ্যান্ড এফোর্ট, অর্থাৎ এখানে এটা হচ্ছে অনেকটা সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ। আমাদেরকে সেটা সময় দিয়ে শিখতে হয়, শ্রম দিয়ে শিখতে হয়। এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা অ্যাকুইজিশনটা আলোচনা করব, কারণ অ্যাকুইজিশনটা হচ্ছে লার্নিং এর সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে? তো তখন এই টার্মগুলো দেখবে তোমাদের কাছে মনে হবে হ্যাঁ এবারে বুঝতে পেরেছি। প্রথমটা একটু যদি অসুবিধে মনে হয় তোমাদের, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে রেজাল্টস ক্যান বি মেজার্ড অর টেস্টেড। এটা কিন্তু একটা বড় কথা। কি না, শিখনের যে একটা আমরা ফলাফল পাই, সেটাকে আমরা পরিমাপ করতে পারি বা তার একটা টেস্ট নিতে পারি। কেন না, আমরা যা কিছু শিখি তা তো টেস্টের মাধ্যমেই আমরা জানতে পারি শিক্ষার্থীরা শিখতে পেরেছে কি পারেনি, টেস্টের মাধ্যমে জানি। জেনারেলি আমরা অ্যাচিভমেন্ট টেস্ট আমরা যে স্কুলে দিই, এগুলোকে বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট। ঠিক আছে? এই যে কথা বলতে বলতে এই যে বললাম যে স্কুলে সাধারণত যে টেস্টটা হয় অ্যাচিভমেন্ট টেস্ট, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে? এগুলো টুকটুক করে নোট ডাউন করে রেখে দেবে। হ্যাঁ, প্রচুর কথা আসবে। এবারে বলো এই স্লাইডে কোনো প্রশ্ন কনসেপ্ট এবং কি ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এবারে শিখনের কিছু এক্সাম্পল, কিছু না একটা সাধারণ এক্সাম্পলে চলে আসি। আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি না, আমরা জেনারেল লার্নিং এর ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি। ওই জন্য হাইলাইট করে বলা আছে জেনারেল এক্সাম্পল ফর লার্নিং, এবং এটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বলা হচ্ছে এ স্টুডেন্ট লার্নিং ম্যাথমেটিক্স ইন স্কুল ইন অ্যান এক্সাম্পল অফ লার্নিং। যদি কোনো শিক্ষার্থী গণিত বা অঙ্ক সাবজেক্টটা স্কুলে শেখে, তাহলে সেটাকে আমরা বলবো
শিখন। কেন শিখন বলবো? কারণ একটা ফর্মাল ইনস্টিটিউশন বা ফর্মাল ওয়েতে সে শিখছে, অর্থাৎ প্রথাগত একটা পদ্ধতিতে শিখছে। একটা নির্দিষ্ট ক্লাস টাইম আছে, শুধু ক্লাস টাইম নয়, কোন পিরিয়ডে ম্যাথমেটিক্স পড়ানো হবে তারও একটা ব্যাপার আছে। শুরুতেই ম্যাথমেটিক্স হবে না, শুরুতে একটু সহজ সাবজেক্ট দিয়ে হবে, ধীরে 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 কাঠিন্যের মাত্রা বাড়বে, কমপ্লেক্সিটি তৈরি হবে, কঠিন কঠিন সাবজেক্ট হবে, আবার কিছুটা সময় পরে আবার ধীরে ধীরে শেষের দিকে যখন যাবে তখন হচ্ছে সহজ হবে। অর্থাৎ তোমরা যদি একটা গ্রাফের একটা যদি কার্ভ করো, হ্যাঁ, কার্ভ যদি করো, নিচ থেকে উপরে উঠলো, ঢেউ করলো, ঢেউটা আবার নিচের দিকে নামবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে রুটিন বানানোর। আমরা যে স্কুলে যে রুটিনে ক্লাস করে এসেছি বা তোমরা যখন করবে এইভাবেই বানানো হয়। তাহলে ম্যাথমেটিক্স সেটিংটা কি হয়? ম্যাথমেটিক্স যে লার্নিংটা সেটা কিন্তু ফর্মাল সেটিংয়েই হয়, সেটা স্কুলে হয়, ঠিক আছে। আচ্ছা, দ্য স্টুডেন্ট ইজ কনসিয়াসলি টট addition, subtraction, algebra and calculus through lessons, textbook, exercises and exams. স্টুডেন্টরা কিন্তু সেখানে সচেতনভাবে শেখে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, বীজগণিতিক পার্ট, ক্যালকুলাসের পার্ট। কোথা থেকে করে? থ্রু লেসন্স, টেক্সটবুক, এক্সারসাইজেস কিংবা পরীক্ষার মাধ্যমে। ছোটখাটো পরীক্ষা নেওয়া হয়, ক্লাস টেস্ট সেগুলোর মাধ্যমে। তাহলে একটা প্রথাগতভাবে কিন্তু আমরা শিখছি, এটাই হচ্ছে লার্নিং। এবারে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে তাহলে কিভাবে হয় দেখে নি। এ লার্নার স্টাডিজ ইংলিশ গ্রামার রুলস। কি কি শিখছে? একটা সাপোজ টেন্স শিখলো কিংবা সেন্টেন্স স্ট্রাকচার শিখছে একটা ক্লাসরুমে, ইন এ ক্লাসরুম। মেমোরাইজেস ভোকাবুলারি, শব্দ ভান্ডার। ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার যখন আমরা ছোট ছিলাম তখন কি হতো? আমাদের ওয়ার্ড বুক থাকতো। এখন কি হয়? শিশুদেরকে কিভাবে শেখানো হয়? বিভিন্ন ছবি দিয়ে দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, ছবিটাও চিনলো, ওয়ার্ডটাও জানলো। তাহলে কি হয়? ওতে মেমোরিতে আরো বেশি করে সেটা স্টে করে, মেমোরিতে গেঁথে যায় বিষয়টা। তাহলে ভোকাবুলারিকে স্মরণ করা এবং প্র্যাকটিসেস, রাইটিং এসেস, এই ধরনের বিষয়গুলো, এগুলো কি হচ্ছে? সচেতনভাবে আমরা শিখি ক্লাসরুমের মধ্যে। দিস ইজ আ ফর্মাল অ্যান্ড কনসাস এফোর্ট টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। যখন আমরা ক্লাসে শিখছি তখন কিন্তু দেখবে আমরা যখন ইংলিশ গ্রামার শিখি বা ইংলিশে অন্য কিছু যখন শিখতে থাকি, প্রোজ বলো, পোয়েট্রি বলো, তার অর্থ বুঝতে আমরা কিন্তু সচেতনভাবে করি সেটা, ঠিক আছে। এই স্লাইডে কারো কোনো অসুবিধে? স্যার আমি বলছি ওই স্টুডেন্ট লার্নিং এটা বলতে আপনি বোঝাচ্ছেন যে হচ্ছে মানে স্কুলে গিয়ে মানে ছেলেরা বা ছাত্রছাত্রী যা অঙ্ক শেখে তো সেটাই বলতে চেয়েছেন। হ্যাঁ, মানে আমি জেনারেল এক্সাম্পলটা এই কারণে দিলাম যাতে শিখন সম্পর্কে ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়। তারপরে আমি ওই জন্য ল্যাঙ্গুয়েজের লার্নিং এর বিষয়টা দিয়েছি। যেমন আমরা ম্যাথমেটিক্সটা সচেতনভাবে শিখি, আমরা ইংলিশ গ্রামারটাও সঠিকভাবে শিখি, সচেতনভাবে শিখি, সঠিকভাবে না, সচেতনভাবে শিখি। বুঝতে পারলে তো? এই তুলনাটা দেওয়ার জন্য ওটা আমি দিয়েছি যাতে বোঝার সুবিধে হয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা নেক্সট অ্যাকুইজিশনে চলে যাই। এবারে যখন আমরা অ্যাকুইজিশন আলোচনা করব তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে লার্নিং এর সঙ্গে অ্যাকুইজিশনের পার্থক্যটা কি। অ্যাকুইজিশন মানে হচ্ছে আত্মীকরণ, কেউ বলছেন অর্জন, কেউ বলছেন অধিগ্রহণ, ঠিক আছে। অ্যাকুইজিশন কি? ডেফিনেশন যাওয়ার আগে আমি একটা সাধারণ কনসেপ্ট বলি যে আমরা যখন ছোটবেলা থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছি, আমাদের কি বাংলা যেটা আমরা বলি, আমরা পরিবারের সঙ্গে বাংলাতে কথা বলছি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছি, যখন ছোট শিশু, তোমার আশেপাশে, বাড়ির আশেপাশে যদি কোনো ছোট শিশু থাকে, দেখবে তারা যখন বাংলা বলছে, ধীরে ধীরে শুরু করছে, বলা শিখছে, প্রথমে এক শব্দের বাক্য ব্যবহার করে, তারপরে দুই বা ততোধিক বাক্য ব্যবহার করে, তারপরে বড় বড় সেন্টেন্স ব্যবহার করে। তাকে কি সচেতনভাবে শিখতে হয়? তাকে কিন্তু সচেতনভাবে শিখতে হয় না, সে কিন্তু অটোমেটিক্যালি শিখে যায়। কারণ কি? তার জন্য তার মধ্যে সহজাত একটা ক্ষমতা আছে বা প্রবণতা আছে যেটা ভাষাগত দক্ষতার তার বিকাশ ঘটায়। এই ধারণাটা চমস্কি দিয়েছিলেন যে ভাষাগত দক্ষতা বিকাশের জন্য যে এটা দরকার হয় সেটা তার শিশুর মধ্যেই থাকে। আর কি? তার সঙ্গে সঙ্গে পরিবেশে থেকে শিশু সবকিছু শিখে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে কিন্তু অ্যাকুইজিশন। সেখানে কিন্তু সচেতনভাবে ক্লাসও অ্যাটেন্ড করতে হয় না, রুলস রেগুলেশনও ফলো করতে হয় না। একটা শিক্ষার ছোট শিশু যদি বলে আমি জল খাবো, বাংলায় আমরা খাবো বলি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু বলে জল পান করব, যাই হোক, জল খাবো, বা আমি যদি বলি খাওয়ার খাবো,
বা ভাত খাবো, সে কি জানে সে ভবিষ্যৎ মানে ফিউচার টেন্স ইউজ করছে? সে কিন্তু জানে না, এখানে ভবিষ্যৎকাল ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ববে বেন বা ইবো ইবো ইবেন এটা হলে ফিউচার টেন্স হয়, আমরা জানি ভবিষ্যৎকাল হয়। কিন্তু যখন ইংলিশ সেন্টেন্স প্রিপারেশনের ক্ষেত্রে শিক্ষার্থী যখন শিখছে তখন কিন্তু তাকে জানতে হচ্ছে আই এর পরে শ্যাল বসে, আই শ্যাল ইট রাইস। তাকে কিন্তু প্রথাগতভাবে ক্লাসরুমে তাকে রুলস পুরো ফলো করতে হচ্ছে, তবে সে সচেতনভাবে শিখতে পারছে। আর এখানে কিন্তু সেই সচেতনতা কাজ করছে না, এটাই হচ্ছে অ্যাকুইজিশন। এবারে আমরা ডেফিনেশনটা দেখে নিই। দেখো বলা হচ্ছে অ্যাকুইজিশন ইজ দ্য ন্যাচারাল সাবকনসিয়াস প্রসেস অফ গেনিং নলেজ অর ডেভেলপিং স্কিলস স্পেশালি থ্রু এক্সপোজার অ্যান্ড প্র্যাকটিস উইদাউট ফর্মাল টিচিং। পুরো বিপরীত বিপরীত কথাগুলো। এখানে ন্যাচারাল ওয়েতে শেখে, কনসাস ভাবে শেখে না। সাবকনসাস বা আমরা এটাকে আনকনসাসও বলতে পারি, কিন্তু সাবকনসাস এবং আনকনসাসের মধ্যে একটা ক্ষুদ্র পার্থক্য আছে, যখন আমরা ফ্রয়েডের তত্ত্ব আলোচনা করব তখন সেটা বুঝতে পারবে। তাহলে আমরা সাধারণত স্বাভাবিকভাবে শিখে যাই ন্যাচারাল ওয়েতে, কোনো রকম সচেতনতা ছাড়া, এবং আমরা জ্ঞান এবং দক্ষতা অর্জন করি ভাষার উপরে। কিভাবে? নিজেকে আমি যখন মানে নিজের বক্তব্য যখন আমি অন্যের কাছে প্রকাশ করি, একটা শিশু যদি কোনো কারণে কিছু ভুল বলে ফেলে, তার পরিবারের লোক তাকে বলে না বাবা ভুল বলা হলো, এটা এইভাবে বলতে হয়। তাহলে এক্সপোজার হচ্ছে, প্র্যাকটিস। সে বারে বারে যখন কথাবার্তা বলছে সেটা তার অটোমেটিক প্র্যাকটিস হচ্ছে, এবং কোনো রকম ফর্মাল ওয়েতে টিচিং ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন হলো। এবারে কি বলা হচ্ছে দেখো, ডেফিনেশনের আর একটু এক্সটেনশন করা আছে। বলা হচ্ছে অ্যাকুইজিশন ইজ অ্যান আনকনসিয়াস প্রসেস ফর ডেভেলপিং এবিলিটি থ্রু ন্যাচারাল এক্সপোজার অ্যান্ড এক্সপেরিয়েন্স। এখানে দেখো এক্সপেরিয়েন্সটাকে আবার যোগ করে দেওয়া হয়েছে। সহজাতভাবে তার প্রকাশভঙ্গি এবং অভিজ্ঞতা যেটাই অর্জন করছে, তার মাধ্যমে অসচেতনতার সঙ্গে, এখানে সাবকনসিয়াস ইউজ করেছিলাম, এখানে আনকনসিয়াস ইউজ করা হয়েছে, এই জন্য সে ভাষাগত দক্ষতা অর্জন করে, শেখে না, অর্জন করে বা আত্মীকরণ ঘটে তার মধ্যে সেই দক্ষতার। তাহলে কনসেপ্টে আমরা কি বলছি দেখে নিই। কনসেপ্টে বলা হচ্ছে অ্যাকুইজিশন হ্যাপেন্স উইথাউট ইন্টেনশনাল লার্নিং। উদ্দেশ্যপূর্ণভাবে আমার শিখন ছাড়াই এই অ্যাকুইজিশন হয়। ইট ইজ দ্য ওয়ে চিলড্রেন ন্যাচারালি অ্যাকোয়ার দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই। তাহলে শিশুরা এটা স্বাভাবিকভাবেই শেখে প্রথম ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্জন করার জন্য, বাই সিম্পলি বিং এক্সপোজড টু ইট অ্যান্ড ইউজিং ইট ইন এভরিডে লাইফ। নিজেও প্রকাশ করছে এবং নিজের দৈনন্দিন জীবনে বারে বারে ব্যবহার করছে, তার মাধ্যমেই কিন্তু সে অর্জন করছে, মানে তার মধ্যে অ্যাকুইজিশন হচ্ছে। লাস্ট কি বলা হচ্ছে, ইট ইজ অফেন ইউজড ইন দ্য কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওই কথাটাই জাস্ট বলা আছে যে ল্যাঙ্গুয়েজ অর্জনের ক্ষেত্রেই এটা সম্পন্ন হয়। ক্লিয়ার? এখান থেকে কোনো কারো প্রশ্ন? স্যার সাবকনসিয়াস আর আনকনসিয়াসটা একটু বলে দিন। ওটা এখন না, এখন জানার দরকার নেই, আমরা ফ্রয়েডের তত্ত্ব যখন আলোচনা করব তখন বিষয়টা ক্লিয়ারলি বলে দেবো। একটা হচ্ছে অবচেতন, আর একটা হচ্ছে অচেতন। তিনটে লেয়ার আছে আমাদের মাইন্ডের, তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, একটা হচ্ছে আনকনসাস মাইন্ড। এর অনেক বড় ব্যাখ্যা আছে, এখন শুরু করলে শেষ হবে না। তিনটে লেয়ারের মধ্যে সাবকনসাস আনকনসাস দুটোতেই আমরা বলতে পারি অ্যাকুইজিশন হয়, কিন্তু কনসাস যে লেভেলটা, কনসাস লেভেলটা একেবারে উপরে। ধরে নাও একটা কলসি যদি হয়, কলসির মুখটা হচ্ছে আমাদের কনসাস মাইন্ড, কলসির যে গলাটা ওটাকে ধরে নিতে পারি আমরা সাবকনসাস মাইন্ড, কলসির গলার সামান্য নিচ থেকে নিচের যে গোল যে বড় পেট ওর যে পোর্শনটা সেটা হচ্ছে আনকনসাস মাইন্ড। সেটা আমি ফ্রয়েডের যখন আলোচনা করব তত্ত্ব নিয়ে তখন আরো ভালো করে বলে দেবো। ঠিক আছে, অর্থাৎ আনকনসাসের পরে আসে সাবকনসাস, তারপরে আসে কনসাস। সাবকনসাসকে বলা হয় অবচেতন, আনকনসাসকে বলা হয় অচেতন। ক্লিয়ার? এর আরো অনেক রকম ব্যাখ্যা আছে, আপাতত এইটুকু জেনে রাখো। হ্যাঁ, নেক্সট এগোই তাহলে। এবারে অ্যাকুইজিশনের লার্নিং এর ক্ষেত্রে যেভাবে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, এবারে দেখো এখানে তুমি পুরো একবারে উল্টো উল্টো বিষয়গুলো পাবে, মানে সম্পূর্ণ বিপরীত, অপোজিট টার্মস। সেটাতে ছিল কনসাস, এটাতে দেখো সাবকনসাস।
সেটা ছিল ইন্টেনশনাল, এটা আনইন্টেনশনালি, অর্থাৎ অসচেতনভাবে এবং উদ্দেশ্যহীনভাবে আমরা অ্যাকুইজিশন করতে পারি বা শিক্ষার্থীরা করতে পারে, আমরা না, শিক্ষার্থীরা। অফেন অকার্স ইন ইনফর্মাল সেটিং, কোনো রকম প্রথাগত পদ্ধতি, অপ্রথাগত সেটিংয়ে হয়। কিভাবে অপ্রথাগত সেটিং মানে কি? তোমরা জেনে এসছো ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশন কোথায় হয়? বাড়ি, ঘর, পরিবার, সমাজ, ক্লাব হাউস, এইসব। তাহলে সেখানে হোম, প্লেগ্রাউন্ড, ইনফর্মাল টকিং উইথ ইচ আদার, এই যে আমরা সাধারণভাবে কথাবার্তা বলছি, এটা ইনফর্মাল টকিং। কিন্তু যখন আমি ক্লাসের টপিক নিয়ে আলোচনা করছি, তোমাদের সঙ্গে কোনো কিছু বোঝাচ্ছি, ফর্মাল টকিং তখন হচ্ছে। ঠিক আছে? ডাজ নট ইনভলভ ফর্মাল টিচিং, সেখানে ফর্মাল টিচিং ইনভলভ করেছিল, এখানে কিন্তু ইনভলভ করবে না। প্রথাগত শিক্ষণ, টিচিং এর বাংলা হচ্ছে শিক্ষণ, তালব্যশয় হ্রস্বই ক্ষীয় মূর্ধন্য, আর লার্নিং এর হচ্ছে শিখন, তালব্যশয় হ্রস্বই খ দন্তন, এটা মাথায় রাখবে। তারপরে বলেছে দেখো, ইট হ্যাপেন্স থ্রু এক্সপোজার অ্যান্ড ইন্টারাকশন। ঠিক আছে, ইট হ্যাপেন্স থ্রু এক্সপোজার অ্যান্ড ইন্টারাকশন, অর্থাৎ প্রকাশভঙ্গি এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারাকশন মানে এখানে মিথস্ক্রিয়া, অর্থাৎ কথার আদান প্রদান। শিক্ষক মহাশয় কিছু বলছেন, শিক্ষার্থীরা উত্তর করছে। ঠিক আছে, এখানে শিক্ষক মহাশয় না হয়ে, যেহেতু এটা ইনফর্মাল সেটিং, তাহলে বাড়ির গুরুজনেরা কিছু বলছেন, অন্যান্যরা শিক্ষার্থীরা তার কোনো প্রত্যুত্তর দিচ্ছে। ঠিক আছে, সাধারণভাবে কথাবার্তা হচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা হচ্ছে। ডিফিকাল্ট টু মেজার প্রোগ্রেস ইন দ্য শর্ট টার্ম। ইংলিশ গ্রামারের আমি একটা টপিক পড়িয়ে দিলাম, সেখান থেকে কিছু প্রশ্ন দিয়ে দিলাম, গ্রামারটা শিখতে পেরেছে কিনা সেটা সহজে আমরা টেস্ট করছি, কিন্তু এখানে সেটা মেজার করা এত সহজে যায় না শর্ট টার্মে। একটা শিশু যখন বাংলা বলছে, সে কতগুলো বাংলা শব্দ ব্যবহার করছে না করছে, কি করছে, সেগুলো এত সহজে বলতে পারবো না। কতগুলো টেন্সে শিখেছে, সহজে বলা যায় না, যতক্ষণ না সে কথা বলছে, যতক্ষণ না সে তার ভাব প্রকাশ করছে। ওই জন্য শর্ট টার্মে এটা কখনো মেজার করা সম্ভব হয়ে ওঠে না, অনেক কঠিন কাজ। এটা সম্ভব হয় কিন্তু অনেক কঠিন কাজ। এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স। কি ক্যারেক্টারিস্টিক এর প্রশ্ন? এক্সাম্পল অফ লার্নিং অ্যাকুইজিশন, কিভাবে? এ টডলার, টডলার মানে ছোট্ট বাচ্চা, শিশুকে বলা হয়, ওই জন্য ব্র্যাকেটে চাইল্ড লিখে দিয়েছি। টডলার টার্মটা হয়তো তোমাদের, এই টডলার টার্মটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে আর কি, ওই জন্য এই টার্মটা ইউজ করা, ওই জন্য ব্র্যাকেটে চাইল্ড দিয়েছি, বুঝতে অসুবিধা, মানে ছোট শিশু যারা হয়। ঠিক আছে, টডলার অ্যাকোয়ারিং দেয়ার মাদার টাং বাই লিসেনিং টু ফ্যামিলি মেম্বার স্পিক অ্যারাউন্ড দেম। তার মানে কি? তার পরিবারের যারা মেম্বার আছে, তারা যখন পরস্পরের সঙ্গে কথা বলছে, তার আশেপাশে কথা বলছে, সেখান থেকেই কিন্তু শিশু তার মাতৃভাষা অর্জন করে, শেখে না, বারে বারে এই জায়গাটা মাথায় রাখবে, অর্জন করে। দ্য চাইল্ড পিকস আপ ভোকাবুলারি, পাংচুয়েশন, গ্রামার ন্যাচারালি উইথাউট বিং টট। কোনো রকম শিক্ষণ ছাড়াই সে শব্দভাণ্ডারও তার মধ্যে তৈরি হয়ে যায়, সে প্রোনাউন্সিয়েটও ঠিকঠাক করতে পারে। ইংলিশের প্রোনাউন্সিয়েশন শেখাতে হয়, কিন্তু বাংলাতে তাকে খুব একটা শেখাতে হয় না, সে শিখে যায় যে ন্যাচারালি। কিছু কিছু ক্ষেত্রে হয়, ব্যতিক্রম তো থাকেই, এবং গ্রামারটাও সে সঠিকভাবে ইউজ করে। একটা শিশু খেলছে, তাকে যদি ডাকা হয়, সে উত্তর দেবে আমি খেলছি, সে কিন্তু ঘটমান বর্তমানটাকে সে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কিন্তু সে স্বাভাবিকভাবেই ব্যবহার করতে শিখে যায়। এগুলোই হচ্ছে এক্সাম্পল। এবার এই ধরনের কিছু এক্সাম্পল দিয়ে দেবে পরীক্ষাতে, পরীক্ষা দিয়ে বলবে, এবারে বলবে ওখানে অ্যাকুইজিশন হয়েছে না লার্নিং হয়েছে। অর্থাৎ এগুলাকে বলা হয় সিচুয়েশন বেসড প্রশ্ন। সিচুয়েশন বেসড কারণ কি? তোমার কাছে একটা সিচুয়েশন তুলে ধরা হবে, শিক্ষার্থীরা এই করছে বা এই, তার পরিপ্রেক্ষিতে এবারে তুমি বলো এটা কি, অর্থাৎ তার মাধ্যমে কি বোঝাতে চাওয়া হচ্ছে। প্রশ্ন কিন্তু এখন এরকম আসবে, ডাইরেক্ট তোমাকে জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ লার্নিং, হোয়াট ইজ অ্যাকুইজিশন। বুঝতে পারলে তো? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে একটু আলাদা এক্সাম্পল। কিরকম দেখো, বলা হচ্ছে an immigrant child living in an English speaking country। দেখো, আচ্ছা আগে পুরোটা বলে দিই। starts understanding and speaking English fluently after several months even without attending formal English classes।
এর বাংলাটাকে আমি একটু উদাহরণ সহকারে ব্যাখ্যা দিলে বুঝতে সুবিধা হবে। উদাহরণ দিলে এরকম দিচ্ছি, ধরো পিতামাতার কর্মসূত্রে কোনো একজন শিশু সে জন্মের পরে পরেই আমাদের ব্রিটিশ কান্ট্রিতে গেছে, ঠিক, বা আমেরিকান কান্ট্রিতে গেছে। তাহলে সে শিশুটা হ্যাঁ বাড়িতে মাতৃভাষা শিখছে, কিন্তু বাড়ির জাস্ট বাইরে মা বাবাকে জাস্ট ছাড়িয়ে গেলে কি পাচ্ছে? বন্ধু বান্ধব পাচ্ছে, পরিবেশ পাচ্ছে, সেই ছোট বয়সেই একটা সমাজ পাচ্ছে। সেখানে কিন্তু ইংলিশ কথাই বলা হয়। ইংলিশ হচ্ছে মেন মিডিয়াম, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেখানে ইংলিশ, কিন্তু শিক্ষার্থীর সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি সে ওই জায়গাতে থাকে তাহলে কিন্তু ইংলিশটা তখন লার্নিং হবে না, তখন কিন্তু ইংলিশটা তার হচ্ছে অ্যাকুইজিশন হবে। কারণ কি না, সে তো ওই পরিবেশেই বড় হচ্ছে, সে স্বাভাবিকভাবে উইদাউট এনি এফোর্ট, উইদাউট এনি ইন্টেনশন, উইদাউট এনি ফর্মাল টিচিং এনভায়রনমেন্ট সে কিন্তু ইংলিশ একেবারে সুন্দরভাবে ফ্লুয়েন্সি তার মধ্যে চলে আসবে। এই এক্সাম্পলটা বুঝতে পারলে? এই লাইনটাই হচ্ছে সিচুয়েশনাল বেসড প্রশ্ন, সিচুয়েশন বেসড প্রশ্ন। এইভাবে তুলে দিয়ে বলবে তাহলে এখানে লার্নিং হলো না অ্যাকুইজিশন হলো। অ্যানাদার এক্সাম্পল যেটা বলা আছে এটা বুঝতে পেরেছো? একটু আমাকে অ্যাসিওর করো, তারপরে আমি এগিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে এখান থেকে একটা আমরা কনক্লুডিং রিমার্কে চলে আসি। কনক্লুডিং রিমার্কটা কি? তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বোথ প্রসেসেস আর ক্রুশিয়াল, স্পেশালি ইন ফিল্ডস লাইক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আমাদের তো বিভিন্ন রকম শিক্ষানীতি আছে, আমাদের সেই শিক্ষানীতি অনুযায়ী আমাদের কারিকুলাম ডেভেলপ হয়েছে শিক্ষার্থীদের। তাহলে সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আবার অনেক শিক্ষানীতি থার্ড ল্যাঙ্গুয়েজের কথাও বলেছে, ঠিক। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং আর অ্যাকুইজিশন দুটোই আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এইটুকু কথা আমরা বললাম। ফর এক্সাম্পল, ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টুডেন্ট বেনিফিট ফ্রম লার্নিং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর অ্যাকুইজিশন মানে ডেইলি ইউজ অ্যান্ড ইমার্শন ওয়ার্কিং টুগেদার। অর্থাৎ লার্নিং আর অ্যাকুইজিশন কিন্তু আমাদের একই সঙ্গে কাজ করে, এবং তার মাধ্যমেই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজও শিখন হচ্ছে এবং স্টুডেন্ট বেনিফিটেড হচ্ছে। এই হচ্ছে কনক্লুডিং রিমার্ক আমরা একটা বললাম। এবারে দেখো একটা সামারি টেবিল আমি তৈরি করেছি লার্নিং ভার্সাস অ্যাকুইজিশন, আরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। দেখো কিভাবে, সিম্পল। ফিচার লার্নিং আর অ্যাকুইজিশন। ফিচার কি? নেচার, অর্থাৎ তার স্বরূপটা কি। লার্নিং এর স্বরূপটা হচ্ছে কনসাস অ্যান্ড ইন্টেনশনাল প্রসেস, অ্যাকুইজিশনটা হচ্ছে সাবকনসাস অ্যান্ড আনইন্টেনশনাল প্রসেস। আচ্ছা, লার্নিংটার সেটিংটা কি হয় না ফর্মাল সেটিংয়ে হয়, সেটা স্কুল হতে পারে, কোনো ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে। এখানে ট্রেনিং ইনস্টিটিউট লিখে দিলে ভালো হতো, স্কুল হতে পারে, ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে। আর অ্যাকুইজিশনের সেটিংটা কি? ইনফর্মাল সেটিং, হোম, সোশ্যাল সেটিং। আচ্ছা, পদ্ধতিগত দিক থেকে কি? লার্নিংটাতে আমাদের একটা নির্দিষ্ট নীতি বা স্ট্রাকচার ফলো করতে হয়, রুল বেসড কিংবা স্ট্রাকচার্ড বেস, ঠিক। আর অ্যাকুইজিশনটা কি? এটা জেনারেলি ন্যাচারাল এবং এক্সপেরিয়েন্স বেসড। কেমন? তাহলে এফোর্টটা কিভাবে দেওয়া হয়? এফোর্টটা কি দেওয়া হয় না লার্নিং এর ক্ষেত্রে রিকোয়ার্স মেন্টাল এফোর্ট, আর অ্যাকুইজিশন ইজ এফোর্টলেস অর অটোমেটিক প্রসেস। কোনো রকম সেখানে এফোর্টের প্রয়োজন হয় না, শিক্ষার্থী বা শিশু এমনিই শিখে যাচ্ছে। আর যেই মাত্র ইংলিশ গ্রামারে যাচ্ছি প্রচুর ভয়, পাচ্ছি না, শিখতে পাচ্ছি না, সচেতনভাবে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, স্যার জিজ্ঞাসা করে দিলে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, কান গরম হয়ে উঠছে। তার মানে কি ওখানে আমাদের মেন্টাল এফোর্ট দিতে হয়, তাই এই জিনিসটা হয় আমাদের। কিন্তু তোমাকে যদি বল কি কি খেয়ে এসছো বাড়িতে, কি কি সবজি হয়েছিল, গড়গড় গড়গড় বলে দিলাম, এই ভাত হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, উচ্ছে আলু ভাজা হয়েছিল। কিন্তু তোমাকে এটাই যদি প্রশ্ন জিজ্ঞাসা করে ইংলিশে, তখনই সর্বনাশ, আর বলতে পারছি না, তখন মেন্টাল এফোর্ট কাজে লাগাতে হয়। আচ্ছা, এবার উদাহরণ দিক থেকে কি বলি, লার্নিং এর ক্ষেত্রে স্টাডিং গ্রামার ইন ক্লাস, এটা ইংলিশ গ্রামার মেনলি, এটা বলাটাই বেটার, ঠিক আছে, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার। আচ্ছা, অ্যাকুইজিশনটা কি? পিকিং আপ ল্যাঙ্গুয়েজ ফ্রম টিভি অর পিয়ার্স,
এখানে টেলিভিশনের কথা বলেছি, পিয়ার্সের কথা বলেছি, কারণ এর আগে বহুবার আমি ফ্যামিলি বলে এসেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে টেবিলটা, এই টেবিলটা একবারে মাথাতে রেখে দেবে, কোনোদিন লার্নিং আর অ্যাকুইজিশন ভুল হবে না। যতই সিচুয়েশন বেসড প্রশ্ন দিক, শুধু প্রশ্নটা, বাক্যটা মানে যে স্টেটমেন্টটা দেওয়া হবে, ওই স্টেটমেন্টটা ভালো করে পড়লে, তার সঙ্গে মিলিয়ে দেখলে এখানে তাহলে কিভাবে শিক্ষার্থীর প্রক্রিয়াটা কাজ করছে, কনসাসলি করছে, ইন্টেনশনালি করছে, একটা ফর্মাল সেটিংয়ে হচ্ছে কি হচ্ছে না, এখানে কি কোনো রুল কাজ করছে বা স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে কি না, বা এখানে কোনো মেন্টাল এফোর্ট দিতে হচ্ছে কি না, এই বিষয়গুলো শুধু জাস্ট তোমাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে তুমি অ্যান্সার দিতে পারবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমি লাস্ট সিটেট দিয়েছিলাম 2024 জুলাই। তোমরা বিশ্বাস করবে না, যারা যারা সিটেট দিয়েছো তারা হয়তো জানো, 150টা প্রশ্নের জন্য 150 মিনিট থাকে। এমন প্রশ্নের কোয়ালিটি হয় যে 150টা প্রশ্ন 150 মিনিটে করা যায় না, বুঝতে পারলে? সেটা প্রাইমারি হোক কিংবা আপার প্রাইমারি হোক। এবং আমি নিজেই খুব এতে পড়ে গেছিলাম, কি বলে, সময়ের অভাবে পড়ে গেছিলাম। আলটিমেট শেষে ওই 15 মিনিট মতো, 15-17 মিনিট মতো সময় ছিল, ইংলিশটা করে একেবারে শেষে আমি ইংলিশটা করেছিলাম, কারণ আমি জানি পেডাগজিটা আমার হয়ে যাবে, অসুবিধে নেই, আর ওটা 5-7 মিনিটের মধ্যে করব, আর বাকি আনসিন প্যাসেজ যেটা সেটা করতে হবে। যাই হোক, ওখানে খুব একটা স্কোর হয়নি, মাত্র 23 হয়েছিল, ওইটুকু সময়ের মধ্যে 23 হয়েছিল। 23 তখনই হবে যখন এই বিষয়গুলো, এই পেডাগজির জায়গাটা যদি তুমি একেবারে 15 টার্গেট যদি নাও হয়, 14ও যদি হয়, তাহলে কিন্তু তোমার ওখানে স্কোর বেড়ে যাবে। অতএব পেডাগজিটা ভালো করে বুঝে নাও, বুঝতে পারলে তো? আচ্ছা, এবারে কি বুঝলে একটু জেনে নিই তোমাদের কাছ থেকে, বেশি না, 4টে প্রশ্ন আছে। প্রশ্নটা, প্রথম প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ তো? আওয়াজ ক্লিয়ার আসছে তো? হ্যাঁ স্যার। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফারেন্সিয়েটস লার্নিং ফ্রম অ্যাকুইজিশন? বাংলা যদি বলার দরকার হয় আমাকে বলবে, কিন্তু আমি চেষ্টা করব বাংলাটা না বলার, কারণ এতক্ষণ আমি বাংলাতেই সব বলে এসেছি। অপশন দেখে নিই। লার্নিং ইজ আনকনসিয়াস, অ্যাকুইজিশন ইজ ফর্মাল। অ্যাকুইজিশন ইজ ফর্মাল, লার্নিং ইজ ইনফর্মাল। লার্নিং ইজ কনসাস অ্যান্ড স্ট্রাকচার্ড, অ্যাকুইজিশন ইজ ন্যাচারাল অ্যান্ড সাবকনসিয়াস। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন আর বোথ আনকনসিয়াস প্রসেস। বলো কোনটা হবে অ্যান্সার? অপশন সি। অপশন সি। সবাই একই মত? তাহলে উত্তরটা আমরা দেখে নিই কি। অ্যান্সার সি, একেবারে ঠিক, মানে ঠিকঠাকই বুঝেছো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন? দেখো, এ স্টুডেন্ট মেমোরাইজিং ইরেগুলার ভার্বস, a child speaking their mother tongue with formal instruction, a learner completing grammar worksheets, a teacher explaining sentence structure. কোনটা? অপশন বি। অপশন বি। ঠিক আছে, তাহলে ঠিকঠাক বুঝতে পেরেছো, ভালো লাগছে, আর অ্যান্সারগুলো একবারে ঝটপটি পাচ্ছি। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং টার্মস উইথ দেয়ার কারেক্ট ক্যারেক্টারিস্টিক্স। প্রশ্ন এবারে এরকম হবে, বলো লার্নিং, অ্যাকুইজিশন, ফর্মাল ইনস্ট্রাকশন, ল্যাঙ্গুয়েজ এক্সপোজার ইন কলাম এ, এটাকে আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি টার্মস, এই টার্মগুলো ব্যবহার করেছি। টার্ম এই ব্র্যাকেটে এই কথা কিন্তু দেবে না। কলাম বিতে কি বলা আছে? ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স কথাটা কিন্তু দেবে না, শুধু বলবে ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। এবারে বলো, ন্যাচারাল অ্যান্ড সাবকনসাস, স্ট্রাকচার অ্যান্ড কনসাস, অকার্স ইন স্কুলস, অকার ইন রিয়েল লাইফ সেটিং। অপশান দিলাম, বলো কোনটা ঠিক হবে? সময় তো এগুলোতেই যায়। অপশন এ। অপশন এ। ঠিক আছে, অপশান এই হবে, এটা যেমন তেমনই সাজানো আছে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, দেখবে অ্যাসারশন আর রিজন এইভাবে দেয় কিছু প্রশ্ন, কিন্তু এখানে তো আমার অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও বিষয়টা, এটা আমার অ্যানিমেশন করতে মনে নেই, তাহলে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। দেখো, অ্যাসারশন একটা বলা আছে কি, লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন আ ক্লাসরুম ইজ আ ফর্ম অফ অ্যাকুইজিশন। Acquisition occurs through conscious efforts and formal teaching.
দুটো আগে ভালো করে দেখে নাও যে এর বাংলা মানেটা কি বলতে চাইছি, অর্থটা বুঝে নিতে হবে, আমাদের বাংলার মাধ্যমেই বুঝতে হবে। আচ্ছা, এবারে অপশানে বলা আছে, দেখো অপশানগুলো যেরকম থাকে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, মানে অ্যাসারশন অ্যান্ড রিজনস, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, both A and R are true but R is not the correct explanation of A. A is false but R is true. A is true but R is false. এখানে কি বলা আছে? অ্যান্সার সি বলা আছে, অর্থাৎ A is false but R is true. স্যার ভুল আছে তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার লেখাটা এখানে ভুল হয়েছে। ঠিক আছে, এটা আমি কারেকশান করব, পরের দিন করে তোমাদেরকে আমি এটা আবার এক্সপ্লেনেশন করব। আমি নিজেই পড়ে বুঝতে পারলাম যে ভুল করা হয়ে গেছে টাইপিং। ঠিক আছে, অ্যাকুইজিশনটা কিন্তু আনকনসাস হবে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা আমারই ভুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন নিয়ে, আশা করি ক্লাস তোমরা বুঝতে পারবে সহজেই, কারণ ইংলিশ সেন্টেন্সগুলো বাংলা করে করেই বলে দিয়েছি, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আর যদি কোনো বুঝতে অসুবিধে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি আবারও বুঝিয়ে দেবো প্রয়োজন হলে। আর ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিও, যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে। ভালোভাবে প্রিপারেশান নাও টেটের জন্য, বেশি করে স্কোর করে টেট কোয়ালিফাই করো, এটাই আমি চাই। কেমন?